আসছে কারা? নিবেদিতা। আজ আড্ডার তালে তালে ঢাকের আওয়াজ এলো স্মৃতির আঙুল ধরে পুজোর মেজাজ। আজ প্যাক আপ শুটিং এর যত কুচকাওয়াজ, বন্ধুরা সব বাড়ি মুখো আজ। ক্যালিফোর্নিয়া থেকে কলকাতা পারি, এ বছর না এলে তোর সাথে আড়ি। যে আছিস যেখানে দিল্লি দুবাই, আয় একসাথে পুজো বাড়াবো রোশনাই। চল প্যান্ডেলে রাখবো জেগে, আজ আড্ডা হবে চল, আবার কবে দেখা হবে সেই ভেবে ভেবে মুখে হাসি চোখে জল। চল প্যান্ডেলে রাখবো জেগে, আজ আড্ডা হবে চল, আবার কবে দেখা হবে সেই ভেবে ভেবে মুখে হাসি চোখে জল। পাট ভাঙা পাঞ্জাবি সিল্কের শাড়ি, অঞ্জলি দেওয়া হলে বন্ধুর বাড়ি। তোর ঘরে বসে হবে অন্তাক্ষরী, হুসুরে গান খুনসুটি মারামারি। চল প্যান্ডেলে রাখবো জেগে, আজ আড্ডা হবে চল, আবার কবে দেখা হবে সেই ভেবে ভেবে মুখে হাসি চোখে জল। চল প্যান্ডেলে রাখবো জেগে, আজ আড্ডা হবে চল, আবার কবে দেখা হবে সেই ভেবে ভেবে মুখে হাসি চোখে জল। অলি গলি ঘুরে ঠাকুর দেখার ভিড়ে মিশে যেতে চায় মনটা যে। বন্ধুরা দল বেঁধে নর্থ সাউথ পায়ে হেঁটে, দিল তোমার মনটা যে। চল প্যান্ডেলে রাখবো জেগে, আজ আড্ডা হবে চল, আবার কবে দেখা হবে সেই ভেবে ভেবে মুখে হাসি চোখে জল। চল প্যান্ডেলে রাখবো জেগে, আজ আড্ডা হবে চল, আবার কবে দেখা হবে সেই ভেবে ভেবে মুখে হাসি চোখে জল, মুখে হাসি চোখে জল, মুখে হাসি চোখে জল। সকলকে আমার নমস্কার ও শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজ নবমীর শেষ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে কিন্তু একটা চমক আছে। যারা আজ অনুষ্ঠানে আসবেন তারা আমাদের সকলেরই খুব পরিচিত। এক সময় তারা এই দুর্গাপূজার সঙ্গে নানাভাবে জড়িত ছিলেন। এই নিবেদিতা এনক্লেভেই থাকতেন বা এই পাশেই থাকতেন। আজ যারা দূরে চলে গেছেন, কিন্তু একটা কথা, তারা দূরে চলে গেলেও আমাদের থেকে দূরে সরে যাননি। আমাদের পুজোর সব খবরাখবর রাখেন, পাড়ার খবর রাখেন, অনেকের সাথে যোগাযোগও রেখে চলেছেন। এদের কেউ থাকেন দিল্লির অন্য প্রান্তে, কেউ বা হরিয়ানায়, কেউ বা উত্তরপ্রদেশে, কেউ বা কলকাতা মুম্বাইতে, আবার অন্যরা অনেকে সুদূর বিদেশে। আজ ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সকলকে এক করা হয়েছে। ভার্চুয়ালের বোধহয় এইটাই সুবিধে, এর জন্যে অনেককেই আমরা দেখতে পাবো, শুনতে পাবো। আর আমাকে দিয়ে অনুষ্ঠান সঞ্চালনের কারণটা কি? কারণটা বোধহয় আমাদের এই দুর্গা পুজো বা বঙ্গীয় পরিষদের জন্মলগ্ন থেকে যে কজন এখনো আছি তার মধ্যে আমি একজন। যে কজন আজ অনুষ্ঠান করবেন শুরু থেকে তাদের অনেকের সঙ্গে আমি
স্টেজ শেয়ার করেছি, কখনো মাইক হাতে সঞ্চালকের ভূমিকায়, কখনো বা অভিনয় বা অনুষ্ঠানে। এদের অনেকেরই সঙ্গে আমার এক নিবিড় সম্পর্ক আগেও ছিল, এখনো আছে। হ্যাঁ, এবার ওই অনুষ্ঠানে শুরু করা যায়। যাকে নিয়ে শুরু করব তাকে যদি আমাদের দুর্গাপুজোর পিতামহ ভীষ্ম বলি, তাহলে কি বেশি বলা হবে? একদমই নয়। বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন, কারণ যেখান থেকে জল পড়ছে এই ভদ্রলোক সেখানে গিয়ে ছাতা ধরেছে। ভোরের শুরুতে প্রভাত ফেরির ব্যবস্থাপনায় উনি, আনন্দমালার টেবিল সেটিংয়ে উনি, সাংস্কৃতিক অনুষ্ঠানের স্টেজ তৈরি উনি ছাড়া অসম্ভব। 1.5-2 মাস আগে থেকে নানা গ্রুপকে দিয়ে নাটক করেছে। অষ্টমী পুজোর থালি নেওয়া ওনাকে থাকতেই হবে, কলা বইয়ের স্নানের ভিড়ে ওকে দেখা যাবে, সন্ধি পুজোর কাছে থাকতেই হবে, দুপুরে ভোগ বিতরণে থাকতেই হবে, নাটকের সেট উনিই করবেন, আর মেকআপ, ধুতি পরানো ওনাকে ছাড়া ভাবা যায়? কলকাতার নরেন্দ্রপুর অঞ্চলে উনি এখন স্থায়ী বাসিন্দা, কিন্তু মনটা এখানে পড়ে থাকে। কলকাতা থেকে চলে যাওয়ার পরেও ওনাকে অনুরোধ করে আনানো হয়েছে শুধুমাত্র পূজা সমিতিকে সাহায্য করার জন্য। উনি হাসি মুখে তাও করেছে। আসছেন ওয়ান অ্যান্ড অনলি সকলের প্রিয় সুধাংশু চক্রবর্তী। 1985 সালে মাঝামাঝি আমাদের সামনের মানে 22 নম্বর ব্লকের বেসমেন্টে একটা মিটিং হয়েছিল দুর্গাপুজোর। আসলে 1984 সালের মাঝামাঝি থেকে নিবেদিতাতে লোকজনরা আসতে আরম্ভ করে। 1985 সালে ঠিক হয় যে দুর্গাপুজো করা হবে। তো 85 সালের মাঝামাঝি মনে হয় মে মাসে ফার্স্ট উইক হবে কি সেকেন্ড উইক হবে, ঠিক এক্সাক্ট মনে নেই। সামনে 22 ব্লকের গ্রাউন্ড ফ্লোরে একটা বড় ঘরেতে মিটিং হয়েছিল। তারপরে সেখানে একটা কমিটি তৈরি হয় দুর্গাপুজোর। প্রথম আমাদের প্রেসিডেন্ট হয়েছিলেন ডক্টর সন্তোষ সেনগুপ্ত, সেক্রেটারি ছিল শৈলেন ব্যানার্জি, জয়েন্ট সেক্রেটারি ছিল দেবজ্যোতি বাসু মানে আমাদের গৌর, ট্রেজারার ছিল আমাদের অনিন্দাভ ঘোষ মানে পাই। এই কমিটি হয়েছিল। পুজো হয়েছিল প্রথম বছর 2 নম্বর ব্লকের পেছন দিকে, যেখানে এখন আমাদের কার পার্কিং আছে, ওইখানটাতে পুজো হয়েছিল। তখন তো গ্রাউন্ড ফ্লোরেতে কোনো রকম ফেন্সিং কিচ্ছু ছিল না, বাউন্ডারি সাইডে খালি ফাঁকা মাটি ছিল, খালি ব্লকগুলো ছিল। সেই ব্লকের ওই 22 নম্বর দিকে পেছন করে উল্টোর দিকে 29 নম্বর দিকে সামনে করে ওখানে প্যান্ডেল হয়েছে, ওখানে ঠাকুর হয়েছিল, জোড়া ঠাকুর। প্রথম বছর ঠাকুর করেছিল বঙ্কিম পাল, আর প্যান্ডেল করেছিল আমার পাঞ্জাবি ব্রাকে একটা ডেকোরেটর ছিলেন মতি টেন্ট হাউস। হ্যাঁ, মতি টেন্ট হাউস প্যান্ডেল করেছিল। তারপরে মলয়ের হঠাৎ ঝোঁক হলো যে কুচির কাজ করতে হবে। তো কুচির কাজ করতে হবে, ঠিক আছে, হচ্ছে তো পুজো বেসে গেছে। একদিন সকালে দেখি যে সুমি আর বুলবুলি দুজনে মিলে বোধ ছেঁড়া কাপড় বোধ সেলাই করেছে কী না, সে কুচির কাপড় এসেছে। যাই হোক, সে কোনো রকমে তো প্যান্ডেল তৈরি হলো। বঙ্কিম পাল ঠাকুর করেছিল, বঙ্কিম পালের মূর্তি জোড়া ঠাকুর, সেই প্রথম আমাদের জোড়া ঠাকুর আরম্ভ হয়েছিল, সে তখন থেকে সেই চলে আসছে। আর পুজোর আমাদের পুজো করেছিল, পুরোহিত হয়েছিলেন গেস্টটাতে খুব সম্ভব চক্রবর্তী বলে একজন ছিলেন, তিনি পুজো করেছিলেন এখানেতে। আর ওদিন ওই বাড়িতে ভোগ খাওয়ানো হয়েছিল। বাহিনীর একজন জানাশোনা রান্নার লোক সে এসেছিল, ভোগ খাওয়াচ্ছে। অষ্টমীর দিনকে হঠাৎ ডক্টর SL মিত্র বললেন যে না, ভাত পোলাও হলেও চলবে না, লুচি আলু তরকারি করতে হবে। তো যাই হোক, লুচি তরকারি এখন যা ওখানে আমাদের তখন, যদিও আমরা প্রথম পুজো করছি, তবু আমাদের পাড়ায় অনেক লোক এসে গেছিলো। তো সব বসেছে, তাও তো বসে খাওয়া হতো, আরম্ভ হয়েছিল। তো ওই অত লোকের লুচি করা সে সামাল উঠতে পারছিল না।
তখন আমাদের করলো কি আমাদের পাড়ার সমস্ত মহিলারা সব যে যার বাড়ির থেকে চাকি বেলুন নিয়ে এসে বসে গেল লুচি বেলতে। সে এক মহা উৎসাহে সবাই মিলে লুচি বেলছে, আর লুচি আসছে, আচ্ছা যাচ্ছে সবাই, এদিকে লুচি ওদিকে ওই মিত্র মশাই ওই যখন তিন চারটা করে ভাজা হচ্ছে ওই নিয়ে আসে, ওই 3-4 জনকে দিচ্ছে, আর অন্যরা পেতে পেতে আবার যারা হয়ে যাচ্ছে তারা আবার চেঁচাচ্ছে। তো যাই হোক, এই আনন্দ ফুর্তির মধ্যে মধ্যে সে তো অষ্টমীর হইলো, সেটা ভোগটাও হলো সেরকম। আর আমাদের তখন তো কালচারাল প্রোগ্রাম বলে কিছু ছিল না, সিনেমা হতো, রাত্রে সিনেমা হতো। প্রথম সিনেমা হয়েছিল, প্রথম আমার মনে আছে কলঙ্কিনী কঙ্কাবতী, কলঙ্কিনী কঙ্কাবতী একটা সিনেমা হয়েছিল, রাত্রিবেলা সিনেমা হচ্ছে, আর মজা আসে একদম প্যান্ডেলে আরামসে আমরা বসে শুয়ে আরামসে কঙ্কাবতী কলোনি কঙ্কাবতী সিনেমা দেখতে। আর ওই মাঠের পেছর দিকে মানে যেখানে এখন ওই আমাদের মহারাষ্ট্রের ফেন্সের ওইখানেতে পেছনে যে মাঠটা আছে যেখানে এখনও গাড়িটাকেই রাখে, ওই জায়গাটাতে তখন স্পোর্টস হতো। বা এই দুটো ব্লক মানে আমাদের দুদিকে যে ব্লকের মধ্যিখানে সব গ্রাউন্ড ফ্লোরে ফেন্সিং কিচ্ছু ছিল না, রেস গার্ডেন ছিল না, ফেন্সিং ছিল না, মাঝখানে পুরো খোলা মাঠ ছিল। এই খোলা মাঠটাতে পুরো দৌড়িত। আর ওই যত কম্পিটিশান হতো, এখন HIGর ওপরে যে রেস গার্ডেন যেখানে নিবেদিতার মূর্তি আছে, ওইখানেতে তখন কম্পিটিশান হতো, সমস্ত ভালো ভালো কম্পিটিশান, প্রায় কবিতা কম্পিটিশান হচ্ছে, তারপরে গানের কম্পিটিশান হচ্ছে, তা ওইখানেই হতো। তো এই ছিল তখন পুজো হতাম। আর এছাড়াও কিছু কিছু ঘটনা ঘটেছে প্রথম বলে আমি যেগুলো আমার কিছু মনে আছে যেগুলো আমি বলি, সেটা হচ্ছে গিয়ে যে প্রথম 2 বছর ওইখানেই হয়েছিল, বা 2 নম্বর বছর ভেগে, তারপরেতে আমার মনে হয় 88 কি 87 কি 88 সালে, মানে 87-80তে ওই পুজোটা চলে যায় যেখানে এখন মন্দির আছে ওইখানটাতে। ওখানে তখন কোনো ফেন্সিং মেয়েতে কিছু ছিল না, মাঠ ছিল। ওটা অ্যাকচুয়ালি তখন আমাদের ওই ইয়ের জন্যে প্রাইমারি স্কুলের জন্য মাঠটা জমিটা আগমার করা ছিল, ফাঁকা পড়েছিল। ওইখানে আমরা পুজো করি 87। আর ওর পাশে মানে যেখানে ট্রান্সফরমার হয়েছে ওর পাশে ওই জায়গাটাতে স্টেজ হয়েছিল। আর ওইখানটাতে পুরো তখন আমাদেরও মন্দির হয়নি আর মহারাষ্ট্রেরও মন্দির হয়নি, ওই পুরো পায়ে জায়গাটা ওই স্টেজ কাম মন্দির হয়েছিল। ওইখানে স্টেজ হতো, ওখানে বড় আর্টিস্ট হয়েছিল। আমাদের এই পুজো প্যান্ডেলেতে মানে প্রথম থেকে মানে কলকাতায় যত বড় বড় আর্টিস্ট সব এসছে, 1 বছরে না, বছরের পর সব এসছে। কিছু কিছু আমি তোমাদের বলি যে প্রথম যখন সোলার কাজ হয়, সেটা প্রথম আমাদের সোলার কাজ হয়েছিল, সেটা 1900 কোন সালে সোলার কাজ হ্যাঁ 1992 সালে। অ্যাকচুয়ালি 1990 সালে মন্দির তৈরি হয়ে যায়, 1990 সালে মন্দির তৈরি হয়ে যায়। 1992 সালে সোলার কাজ হয়, করেছিল ছত্তরপুরে। আমি গিয়ে গেছিলাম ওখানে, রবীন মালাকার নিঃসব, সেও বেশ অনেক বছর পরপর করেছিল। তারপরে 93তে একটা কবিতার আসর বসেছিল, যেখানে পিসিমা, পরেশ দাস, অক্ষয় পাল, জয়ন্ত, এরকম সব মানে তখন দিল্লি যারা নাম করা বড় ভালো কবিতা টবিতা বলতেন তারা এসে ওখানে বসেছিলেন, মানে আজ কবিতায় আসর জড়েছিল। এছাড়া মানে আমাদের প্রথম থেকে 1993 সাল পর্যন্ত ওই মন্দির চত্বরেতেই যখন ভোগ খাওয়ানো হতো 3 দিন ওই মাটিতে বসে ভোগ খাওয়ানো হতো। 1994 সালে ওই ডেঙ্গুর খুব প্রকোপ হয়, সেই জন্য তখন সে বছর মাটিতে বসে উঠিয়ে দিয়ে চেয়ার টেবিলে খাওয়া আরম্ভ হলো, সেই প্রথম চেয়ার টেবিলে খাওয়া আরম্ভ হলো। আর সেই এই বছরইতেই ওই আমাদের কালচারাল প্রোগ্রাম ওই প্যান্ডেলের ওই আমাদের ট্রান্সফরমার পাম্প পাশ থেকে সরে গিয়ে একদম পেছনেতে যেখানে এখন আমাদের ক্লাব আছে, সোসাইটির অফিস আছে, ওইখানে চলে গেল। ওই দিকটা স্টেজ হতো আর এদিকে পুরো অডিটোরিয়াম হতো, ওইখানে চলে গেছিলো ওইখানে। আর ওই 94-তেই এর আগে আনন্দমালা হয়েছিল। আনন্দমালা আগে হতো ষষ্ঠীর দিন, এখন তারপরে হলো কি মেয়েরা মহিলারা অবজেকশন তুললেন যে ষষ্ঠীর দিনে সব উপোস করে, হবে না। তো তখন 1994 সালে তখন আমাদের সাথী বাসু সেক্রেটারি ছিল, ওনার সেক্রেটারিতে ওটা চেঞ্জ হয়ে গিয়ে পঞ্চমীতে হয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত আনন্দমালা ওই পঞ্চমীতেই চলে আসছে বাংলা কুইজ। এছাড়া 1900-তে ওই মধ্যে একটা ইয়ে হয়েছিল
একবার মেয়েরা নাটক করেছিল, মেয়েরা মানে মহিলারা মিলে নাটক করেছিল 92 সালে রিহার্সাল। সব মেয়েরা ছেলে সেজেছিল জগন্নাথের ডাইরেকশানে, দারুণ হয়েছিল। খুব যারা করেছিল পাড়ার লোকেরা খুব এনজয় করেছিল। এরকম তো চলেছে। তারপরে 1995 সালে বাংলা কুইজ শুরু হয়, তার আগে ইংলিশ কুইজ চলতো ওই কম্পিটিশানে। বাংলা কুইজে 1995 সালে গৌড় করে, কারণ 1994 সালে আগে অপু করতো, তো অপু চলে যায় তখন দিল্লি ছেড়ে বা পৌঁছে। এই মানে প্রথম আমি যেগুলো বললাম, এরপরে তো পুজো কত বেরিয়ে গেছে, কত এগিয়ে এসছে। অনেক কলকাতার প্রায় সমস্ত বড় বড় শিল্পীরা আমাদের এখানে এসেছিলো। তারপরে অনেক কিছু হয়েছে, অনেক কিছু নতুন কিছু হয়েছে, সে তো তোমরা জানো। এগুলো পুরনো প্রথম দিকে যেগুলো ছিল সেগুলো আমি খানিকটা বলার চেষ্টা করব। এবার যিনি আসবেন তিনি আপনাদের শোনাবেন কবিতা। এক সময় কবিতা বলে তিনি প্রচুর প্রাইজ ঘরে এনেছেন, কিন্তু তার থেকেও বড় পরিচয় তিনি একজন মঞ্চ সফল অভিনেতা। দিল্লির নাট্য জগতের সবাই তরুণ দাস বা টুলা দাসকে এক বাক্যে চেনে। ফ্ল্যাট 29B-তে থাকতেন। বঙ্গীয় পরিষদের লাইফ মেম্বার, সেক্রেটারিও হয়েছিলেন। এইখানে থাকাকালীন বা রোহিণীতে পাকাপাকিভাবে যাওয়ার পরেও এখানে অনেক নাটক করেছেন এবং করিয়েছেন। এখানেই তার প্রথম যাত্রা পরিচালনা, যাত্রার নাম ময়ূর সিংহাসন। আবৃত্তি শোনাবেন তরুণ বা টুলা দাস। কবি সুকান্ত ভট্টাচার্যের বোধন। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রামনগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত, মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই কোপার, ভারী ও মড়ক মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবনযাত্রা, চুপি চুপি কান্না বউ বুকে, হে নীড় বিহারী সঙ্গী। আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে। তবু আজও বিস্ময়ে আমার ধূর্ত প্রবঞ্চক, যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, তাই আজ বারে বারে মাথা ঠুকে অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় জেনে অন্যায় হয়েছে প্রবল, তুমি তো প্রহর গণো, তারা মুদ্রা গণে কোটি কোটি, তাদের ভাণ্ডার পূর্ণ, শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে, হাতছানি দিয়ে কাছে ডাকে, কুচ্ছটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যুকালো পাহাড়, দগ্ধ হৃদয় যদিও ফেরাও ঘাড়, সামনে পেছনে কোথাও পাবে না পার, কি করে খুলবে এই মৃত্যু ঠেকানো দ্বার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি, উজাড় গ্রাম শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র, লোলুপ রসনা মেলা পৃথিবীতে বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত আনো, আনো রক্তের ভাগীরথী আনো, দৈত্যরাজের যত অনুচর, মৃত্যুর ফাঁদ পাতে পর পর, মেলো চোখ আজ ভাঙছে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল, তোমার মাটি, তাদের জীবন মরণ কাঠে, তোমার চেতনা চালিত হাতে এখনো কাব্যে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গোয়া পাখি মারণ মন্ত্র বলে শোনো তাকে, এখনো কি তুমি আমি স্বতন্ত্র, করো আবৃত্তি আকশে মন্ত্র। সন্রে মালিক, সন্রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি,
উজাড় গ্রাম শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র, লোলুপ রসনা মেলা পৃথিবীতে বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত হানো, আনো রক্তের ভাগীরথী আনো, দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর। মেলো চোখ আজ ভাঙছে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি, তোমার চেতনা চালিত হাতে এখনো কাব্যে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গা পাখি মারণ মন্ত্র বলে শোনো তাকি, এখনো কি তুমি আমি স্বতন্ত্র, করো আবৃত্তি হাঁকো সে মন্ত্র। শোন রে মালিক শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি, উজাড় গ্রাম শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র, লোলুপ রসনা মেলা পৃথিবীতে বাড়াও হাত তাকে ছেড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত হানো, আনো রক্তের ভাগীরথী আনো, দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর। মেলো চোখ আজ ভাঙছে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি, তোমার চেতনা চালিত হাতে এখনো কাব্যে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গা পাখি মারণ মন্ত্র বলে শোনো তাকি, এখনো কি তুমি আমি স্বতন্ত্র, করো আবৃত্তি হাঁকো সে মন্ত্র। শোন রে মালিক শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোন রে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার, তারপর বহু শতযুগ পরে ভবিষ্যতের কোনো জাদু ঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার। মজুদ্দার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাশান্য সর্বনাশের ঝড়। আজকে নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক তোমাদের সংহতি। তা যদি না হয়, মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয়, বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল। পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়। নমস্কার। এইবার আমাদের অবাক করে দিয়ে আসছেন দুই বোনের জুটি। নামেই তারা যমজ, কিন্তু মুখে কোনো মিল নেই। একজন থাকে ইউএসএতে, অন্যজন কানাডাতে। ছোট থেকে অনেকটা সময় কাটিয়েছেন এই নিবেদিতায়। 17A নিজেদের ফ্ল্যাটে। বাবা ছিলেন আমাদের সোসাইটির সেক্রেটারি, একসময় বঙ্গীয় পরিষদের প্রেসিডেন্টও হয়েছিলেন। মা ছিলেন অধ্যাপক ও একজন সঙ্গীত বিশারদ। এইখান থেকে সপরিবারে চলে গেলেন কলকাতায়। ওইখান থেকে এই দুই বোনের বিয়ে হয়ে যায়। এইখানে থাকাকালে অনেক প্রতিযোগিতায় অংশ নিতেন, গানের তালিম নিতেন মার কাছ থেকে। প্রতিযোগিতা থেকে খালি হাতে কোনোদিন ফিরতেন না। পুজোয় অনেক ড্যান্স ড্রামাতে অংশ নিয়েছেন। এইবার দুই বোন হাজির, একজন অর্পিতা
অন্যজন অনন্যা। আমরা কিন্তু তাদের বেশি করে চিনি রুমি ও সুমি নামে। এবার রুমি ও সুমি হাজির হো। নমস্কার, সবাইকে জানাই আমার অর্থাৎ অর্পিতা চট্টোপাধ্যায় বা রুমি আমার এবং আমার পরিবারের আন্তরিক শারদীয় শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছো, আনন্দে আছো। নিবেদিতা পুজো কমিটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুযোগ দেবার জন্য, বাইরে থেকেও আমাদের কাছে টেনে নেবার জন্য। আরো দূরে চলো যাই, ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে চলো যাই। পায়ে পায়ে পথ চলা, সেই কথা হোক বলা, পায়ে পায়ে পথ চলা, সেই কথা হোক বলা, সেই ধ্বনি যেন শুনি ভালোবাসি, ভালোবাসি মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে চলো যাই। নমস্কার, 32 অল আউট মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের তরফ থেকে আমি অনন্যা মজুমদার সবাইকে দিওয়ালির শুভেচ্ছা এবং কালী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের আমি একটি ভাটিয়ালি গান শোনাবো, আশা করি আপনারা পছন্দ করবেন। তো চলুন আমি শুরু করি।
ধন্যবাদ। এবার যিনি নৃত্য পরিবেশন করবেন, ও বাবা, একে কি ওই ক্যাটাগরিতে আনা যায়? পাড়া ছেড়েই তো গেছে, কিন্তু পাশের পাড়াতেই তো আছে, আর ওদের পরিবার রীতিমতো এই পুজোর সঙ্গে যুক্ত। ঘুরতে ফিরতে ওদের দেখি, তাহলে বুঝলাম ওই যে পাড়া ছেড়ে গেছে। যাই হোক, বেশি পরিচয় দেব না, সকলেই তাকে চিনি। আসছেন অপর্ণা মল্লিক। নমস্কার, আমি অপর্ণা মল্লিক। প্রথমেই সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আমি এখন নিবেদিতায় থাকি না, কিন্তু আমার ছোটবেলা নিবেদিতাই কেটেছে। আমি 25 বছর ধরে নিবেদিতায় ছিলাম, বড় হয়েছি, প্রত্যেকটা অনুষ্ঠানে জড়িত ছিলাম, অনেক নাচ নেচেছি, পুজোর সময়, বিয়ের পরেও নেচেছি, মেয়ে হয়ে যাওয়ার পরেও নেচেছি। তো কোনো না কোনোভাবে নিবেদিতার সঙ্গে এখনও পুরোপুরিভাবে জড়িত, আর আগেও জড়িত থাকবো। তো সেই উপলক্ষে আজ আমি আপনাদেরকে আমার একটা নাচ প্রস্তুত করে দেখাচ্ছি। গানটা হলো জাগরণে যায় বিভাব। জাগরণে যায় বিভাবরে, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে যায় বিভাবরে, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে যায় বিভাবরে। যারো লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। যারো লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে ভোরে, মরি মরি। জাগরণে যায় বিভাবরে। পানি নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি, তাহাকে বাজানি। পানি নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি, তাহাকে বাজানি। বিহিয়া ভরা বেদনাতে, বাড়ি ছলো ছলো আঁখি পাতে। ইহিয়া ভরা বেদনাতে, বাড়ি ছলো ছলো আঁখি পাতে। ছায়া দুলি তারি ছায়া দুলি, ছায়া দুলি দিবানিশি ধরি, মরি মরি। জাগরণে যায় বিভাবরে, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে যায় বিভাবরে। এইবার ইচ্ছে করছে একটু পুরানো দিনের কথা বা ঘটনা নিয়ে ঘাটাঘাটি করতে। এই জন্য যাকে নির্বাচন করা হয়েছে তার থেকে ভালো আর কে হতে পারত? কি পুজো, কি ক্লাব বা পরিষদ, তিনি ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স। যে কয়েকজনের হাত ধরে এই নিবেদিতা এনক্লেভের জন্ম, এর বাবা তাদেরই একজন। পুরো পরিবার কি পুজো, কি পরিষদ
বা বিভিন্ন অনুষ্ঠানে পুরোপুরি অংশ নিতেন। নিজেদের 15F ফ্ল্যাট ছেড়ে এরা পাকাপাকিভাবে থাকতেন বা থাকেন গুরুগ্রামে। ডেকে নিচ্ছি আমাদের ভালো লাগার দেবজ্যোতি বাসুকে। 1985 থেকে 2003 15F নিবেদিতা এনক্লেভ ছিল আমার বাড়ি, আদি বাড়ি। তারপর আরও 18টা বছর কেটে গেছে আমি নিবেদিতা ছাড়া, আমি পরবাসী। সেদিন হঠাৎ পিঙ্কু ফোন করে বলল, এবার পুজোয় আমরা যারা নিবেদিতা ছেড়ে গেছে তাদের নিয়ে একটি সান্ধ্য অনুষ্ঠান করব। চমকিত হলাম। হেতা হতে যাও পুরাতন, এখানে নতুন খেলা শুরু হয়েছে। কবি কি তাহলে ভুল বলেছিল? জানি না। পিঙ্কু আমার অনুরোধ করলো একটা আবৃত্তি করতে। আমি ভাবলাম নিবেদিতা একসময় ব্রততী, জগন্ময়, উর্মিমালা বসু, পার্থ ঘোষের মতন মানুষ ছিল আবৃত্তি করার। সেই ভিড়ে আমি কে হরিদাস আবৃত্তি করব? তার চেয়ে বরং যে পুজোর সাথে ওতপ্রোতভাবে আমি জড়িত ছিলাম, শতরঞ্চি পাতা থেকে সেক্রেটারি হওয়া পর্যন্ত, সেই পুজোর একটা অংশ, ধরুন সুভেনিয়ার, নৈবেদ্য, তাকে নিয়ে যদি কিছু বলি, সেটা হয়তো ইতিহাস হবে, হয়তো অনেকের স্মৃতিতে সেটা আবছা হয়ে গেছে, আবার নতুন প্রজন্মের কাছে একটা নতুন তথ্য হিসেবে উঠে আসবে। তাহলে তাই বলি। 85 সালের জানুয়ারি মাস থেকে নতুন পাড়ায়, নতুন ফ্ল্যাটে এক এক করে পরিবার আসতে আরম্ভ করলো। কিছু চেনা, বেশিরভাগ অচেনা। বাঙালির মন, গান বাজনা, সংস্কৃতি, ক্লাব, আড্ডা। এপ্রিল যেতে না যেতেই ঘোষণা করা হলো বঙ্গীয় পরিষদ পশ্চিম বিহারের গঠন। প্রথম সভাপতি হয়েছিলেন প্রয়াত ব্রহ্মতোষ দাশগুপ্ত। উনি থাকতেন 16F-এ। সেক্রেটারি হয়েছিল কালুদা, সুশান্ত দাস। তারপরেই পুজো, হিড়িক পড়ে গেল, পুজো করতে হবে। অচেনা মানুষ, সবাইকে নিয়ে একটা মিটিং হলো। স্থির হলো পুজো হবে বঙ্গীয় পরিষদ পশ্চিম বিহারের উদ্যোগে। বঙ্গীয় পরিষদ তখন গঠিত হয়েছিল নিবেদিতা এনক্লেভের বাসিন্দা এবং আশেপাশের প্রবাসী পশ্চিম বিহারের বাঙালিদের নিয়ে। কিন্তু পুজোটা হবে নিবেদিতা প্রাঙ্গণে, তাই পুজোর সমিতির নাম হলো নিবেদিতা এনক্লেভ পুজো সমিতি। কিন্তু পুজো করলেই তো হয় না, টাকা জোগাড় করতে হবে। আবার মিটিং হলো। আমরা জানি না কে কত অ্যাডভার্টাইজমেন্ট আনতে পারবে। হাত তুলে জিজ্ঞেস করা হলো কে কত টাকা আনতে পারবে। শেষেমেশে একটা নির্ধারণ করা হলো বাজেট 36,000 টাকার। ব্যাস, পরের দিন থেকে ছেলে বুড়ো সবাই নেমে পড়ল টাকা জোগাড় করতে। প্রথম সভাপতি হয়েছিলেন ডক্টর সন্তোষ সেনগুপ্ত, 23F-এ থাকতেন। আর সেক্রেটারি হয়েছিল শৈলেন ব্যানার্জি, 9A-তে থাকতেন। আজ দুজনেই প্রয়াত। টাকা জোগাড় করার জন্য রোজ সন্ধে শৈলেনদা সোসাইটির মেন গেট, তখন 19 ব্লকের সামনে গেটটা ছিল মেন গেট, ওইখানে দাঁড়িয়ে যেতেন। আর যে অফিস থেকে ফিরতো তাকে ধরতো, কিছু এনেছো? এই কিছু এনেছো, কিছু এনেছো খপ্পর থেকে বাঁচতে গিয়ে অনেক মুখ চোরা লাজুক ছেলে মুখ ফুটে বিজ্ঞাপন চাইতে শুরু করলো। শেষেমেশে অঙ্কটা কি দাঁড়ালো? প্রায় 97,000 টাকা, 1 লাখের কাছাকাছি। 85 সালে প্রথম পুজোয় 1 লাখ, যখন পুজোর বাজারে 4 ফিগার স্যালারি পেলে ভালো সুপাত্রী পাওয়া যেত।
আমরা তো আনন্দে আত্মহারা। এবার বিজ্ঞাপন ছাপতে তো হবে, সুভেনিয়ার চাই। অন্য সব পুজো কমিটিতে সুভেনিয়ারের কোনো নাম থাকে না। আমরা ঠিক করলাম না, সুভেনিয়ার একটা নাম হবে, কারণ এটা হবে আমাদের শারদীয় পত্রিকা, যেখানে শুধু নিবেদিতার লোকেরা নয়, পশ্চিম বিহারের মানুষ, বাঙালিরা, তাদের অনেক সুপ্ত প্রতিভা এখানে মেলে ধরতে পারবে। মনে আছে আশিসদার বাড়িতে একটা মিটিং হলো। সেই মিটিং আশিসদা ছিল, আশিস গুপ্ত, আমি, কালুদা, বাবলুদা, সুধাংশুদা, মলয় এবং বেজাদা, শিলাজিৎ মিত্র। সেই মিটিংয়ে দুটো নাম শর্টলিস্ট হয়েছিল, বোধন আর নৈবেদ্য। পরে নিবেদিতার সঙ্গে মিল দেখে নৈবেদ্য নামটা চূড়ান্ত করা হলো। সৌভাগ্যবশত সেই সুভেনিয়ারের একটা কপি আমার কাছে আজও আছে। এই সুভেনিয়ারের প্রচ্ছদপট এঁকেছিল, কভার ডিজাইন করেছিল বিনয় মিত্র। 16C-তে থাকতেন প্রয়াত খগেন মিত্র ছেলে বিনয়, অভয়ের ভাই। আজ তারাও নিবেদিতা ছাড়া। সুভেনিয়ারে ছাপা হয়েছিল ত্রিবন্ধু প্রিন্টার্সে, পরে যার নাম হচ্ছে ট্যাপ প্রিন্টার্স। টুলা পিন্টু ভাস্করের করলবাগের বাংলা ছাপাখানা, আজও তা অতীত। এই সুভেনিয়ারে ঘাঁটতে ঘাঁটতে কয়েকটা কবিতা চোখে পড়ল। একটা কবিতা লিখেছিল আশিসদা, গোপাল কৃপা করো। তার তলায় ছোট্ট করে লেখা ছিল সপ্তম শ্রেণীর ছাত্র থাকাকালীন লেখা। জানি না আশিসদা ক্লাস 8-এ ওঠার পর থেকে আর কোনো কবিতা লিখেছিল কিনা। আরেকটা কবিতা শ্রেষ্ঠ লিখেছিল রীতা ঘোষাল, আমার বন্ধু মধু ঘোষালের স্ত্রী রীতা। আমার মধুকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, মধু তোর কি এখন মনে আছে যে রীতা এককালে কবিতাও লিখত? এর মধ্যে আরো কটা কবিতা পেলাম। যারা লিখেছিলেন তারা আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন, চলে গেছে ঘুমের দেশে। দুটি কথা লিখেছিলেন অচিন কুমার মুখোপাধ্যায়, অচিন্তদা, বাপি মুখোপাধ্যায়ের বাবা। একটা কবিতা লেখা ছিল চাইল্ডস প্রেয়ার, লিখেছিলেন মঞ্জু চৌধুরী, আমাদের প্রতিবেশী ছিল 15E-তে। ইনসিডেন্টালি মঞ্জু চৌধুরী বঙ্গীয় পরিষদের প্রথম ফিমেল এক্সিকিউটিভ মেম্বার। আরেকটা কবিতা নিবেদিতা স্মরণে লিখেছিলেন নিশীথ ঘোষ, নিশীথদা। নিশীথদা পরে পুজোর প্রেসিডেন্ট হয় এবং প্রত্যেক পুজোয় বহু বছর ধরে উনি অনেক অ্যাডভার্টাইজমেন্ট আমাদের এনে দিয়েছেন। আরেকটা লেখা রূপেন দত্তর। রূপেন পরে অস্ট্রেলিয়া সেটেল করে। কিছু বছর আগে রূপেন এবং তার গোটা পরিবারের এক মর্মান্তিক দুর্ঘটনায় অকাল মৃত্যু হয়। আমরা স্তম্ভিত হয়ে গেছিলাম। রূপেনের এখনো সেই ছোটখাটো হাসি মুখ চেহারাটা চোখের সামনে ভাসে। এই সুভেনিয়ার একটা সম্পদ ছিল, সেটা হলো একটি কবিতা, যেটা সুভেনিয়ারের প্রথম কবিতা এবং প্রথম পাতায় ছাপা হয়েছিল। সেটা নামও ছিল নৈবেদ্য। এটা লিখেছিলেন শ্রীমতী বাণী মুখোপাধ্যায়, 7 নম্বর ব্লকের প্রণবদা, প্রণব মুখার্জির মা। কবিতাটি আমি একটু পড়ে শোনাচ্ছি। মাগো, নিবেদিতা এনক্লেভের আমরা প্রবাসীগণ ভেবেছিল মনে জানাবো তোমারে একটি নিবেদন। এবছর যেন আমাদের মাঝে হয় তোমা আগমন, শারদ উৎসবে হোক মাতোয়ারা নিবেদিতা প্রাঙ্গণ। সেই নিবেদন শুনেছ মা তুমি, তুমি যে গো মা অন্তর্যামী। তোমার চরণ স্পর্শে হলো পবিত্র নিবেদিতার এই ভূমি। আগমনী সুরে দিয়েছ ভরিয়ে সকলের মনোপ্রাণ, ঘরে ঘরে আজ মঙ্গল ধ্বনি আনন্দের জয় গান। বরণ করিয়া শঙ্খ বাজায় করি তোমা আবাহন, ভক্তি অর্ঘে পুজিব তোমা ও দুটি রাঙা চরণ।
ভেদ ভাব ভুলি, এসো সবে মিলি, মায়ের চরণে দিই অঞ্জলি, মুছে যাবে সব মনের কালিমা, এই তো মোদের মায়ের মহিমা, আনন্দ ধারায় বহিবে সবার জীবনের দিনগুলি। এই কবিতাটার মধ্যে সেই প্রথম নিবেদিতা এনক্লেভ, প্রথম পুজোর একটা প্রাণের স্পর্শ খুঁজে পাই। ভাব ভালোবাসায়, আন্তরিকতায়, অন্তরঙ্গতায় এক একটা পরিবার এসে এক একান্নবর্তী পরিবার হয়ে উঠল। নিবেদিতার পুজোর বৈশিষ্ট্য হলো বারোয়ারি পুজোয় ঘরোয়া আমেজ। সেই আমেজে আবেগটা এত বেশি যে এত বছর পরেও যখন কোনো পুজোয় যাই, ধুনোর গন্ধে নিবেদিতার জন্য মন কান্দে রে। আরো বড় হোক নিবেদিতার পুজো আগামী দিনে, তবু এই ঘরোয়া আমেজের মেজাজটুকু যেন অটুট থাকে, যাতে দূর থেকে দেখে লোকে বলতে পারে আসছে কারা নিবেদিতা, আসছে কারা নিবেদিতা। নমস্কার। এইবার যিনি এসে আমাদের শ্যামা সঙ্গীত শোনাবেন, তার পরিবারকে তো বলা যেতে পারে একটি মিউজিক্যাল ইনস্টিটিউশন। বাবা, দিদি, কাকারা, কাকিমা সকলেরই মিউজিক্যাল ফিল্ডে অসাধারণ ব্যক্তিত্ব। ওই গানের পরিবেশে বড় হওয়া, 29 ফ্ল্যাট ছেড়ে বহুদিন দুবাইতে ছিলেন, এখন কবছর নয়ডাতে আছেন। সুবীর দত্ত আসছে আমাদের গান শোনাতে। নমস্কার, আমার নাম সুবীর দত্ত। আপনাদের আমি কিছু গান গেয়ে শোনাবো, সবগুলি মোটামুটি ওই শ্যামা সঙ্গীতই, কারণ আমার শ্যামা সঙ্গীত খুবই প্রিয়। আর আগামী দুর্গাপুজোর জন্য সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো লাগলে আমি আশীর্বাদ দেবেন। নমস্কার। মা আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায় যায়। মা আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায় যায়। মা জনমের সুর ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয়। মা সকলে ফুরায় যায়। মা আমার সাথ না মিটিল, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায়। মা সকলে ফুরায় যায়। মা আমার সাথ না মিটিল, বড় দাগাতে বাসনাতে যেছি, বড় জলাশয়ে কামনা ফুলেছি। বড় দাগাতে বাসনাতে যেছি, বড় জলাশয়ে কামনা ফুলেছি। অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না, বুক ফেটে ভেঙে যায়। মা সকলে ফুরায় যায়। মা আমার সাথ
আশা না ফুরিল সকলই ফুরায়ে যায় মা জনমের সুর ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলই ফুরায়ে যায় মা আমার সাথ না মিটিল আশা না পড়িল সকলই ফুরায়ে যায় মা। নমস্কার। চিকন কালো রূপা সুন্দরী ত্রিপুরারি দে মাঝে বিহরি চিকন কালো রূপা সুন্দরী ত্রিপুরারি দে মাঝে বিহরি অরুণ কমল তরু বিমল চরণ তরু অরুণ কমল তরু বিমল চরণ তরু বিমুকরণী খর রাজিত নকরে চিকন কালো রূপা সুন্দরী ত্রিপুরারি গীতে মাঝে বিহরি জীবন কালো রূপা সুন্দরী মামা অট অট হাসে বিভিন্ন কলা প্রকাশে ভাসে সুধা অমিত খরে ভ্রমে গণত কল মধুকর চঞ্চল ভ্রমে গণত কল মধুকর চঞ্চল রঘুপতি পতিত যুবতীর আধারে জীবন কালো রূপা সুন্দরী ত্রিপুরারি হৃদে মাঝে বিহরি জীবন কালো রূপা সুন্দরী সুন্দরী সুন্দরী। কেমন করুণা কালী বোঝা গেল না এ কেমন করুণা কালী বোঝা গেল না দুর্গা দুর্গা বলি যত দুঃখ আমার ঘুচে নামা বোঝা গেল না এ কেমন করুণা কালী বোঝা গেল না ভাবি তোমায় নিরবধি দুর্গতি না মুছে যদি ভাবি তোমায় নিরবধি দুর্গতি না মুছে যদি সদাশিবায় মিথ্যাবাদী সদাশিবায় মিথ্যাবাদী মা কথা কেউ শুনবে না মা বোঝা গেল না এ কেমন করুণা কালী বোঝা গেল না দুর্গা দুর্গা বলি যত দুঃখ আমার মুছে নামা
বোঝা গেল না। আমার আর কোনো গুণ নেই মা, তোরই নামে নামটা গোনা ছাড়া, তোরই নামে নামটা গোনা ছাড়া আমার আর কোনো গুণ নেই মা। কোন অঙ্ক শেখানি তো তোমার অঙ্কে বিনা তার, তুমি কোন অঙ্ক শেখানি তো তোমার অঙ্কে বিনা তার, আমার আর কোনো গুণ নেই মা। জানি কেবল সাধন শেখা হতে বিয়োগ, আমি গুণ শিখেছি নাম গুণগান, আমি গুণ শিখেছি নাম গুণগান, শেখা হতে সৃষ্টি ছাড়া আমার আর কোনো গুণ নেই মা। তোরই নামে নামটা গোনা ছাড়া, তোরই নামে নামটা গোনা ছাড়া আমার আর কোনো গুণ নেই মা। আমার আর কোনো গুণ নেই মা। আমার আর কোনো গুণ নেই মা। ধন্যবাদ। ছোট্টবেলায় সেই মিষ্টি মেয়েটা খুবই সুন্দর নাচ করে সকলের মন জয় করেছিল। আজ সেই মিষ্টি মেয়েটি ছোট ছোট দুটি মিষ্টি মেয়ের মা। বাবা ছিলেন নামী শিক্ষক, মাও উনি ভালো আবৃত্তি করতেন। পাড়ার দুর্গাপূজার প্রথম মহিলা সেক্রেটারি শ্রীমতী গীতা দে, তারই ছোট্ট মেয়ে শুভলক্ষ্মী ঘোষ আজ অনেক বড় অবশ্য, এখন নৃত্য পরিবেশন করবেন। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাঠে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারী, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মযোগে।
আমি সেই মেয়ে। আপনি আপনি আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহাবীর পুত্র ভানুঘোর মুক্ত কেশিন চতুর্ভুজান কালিকাকে দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মূল্যহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা। এখন যে আসছে সে ছোটবেলা থেকেই তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। পড়াশোনায় খুবই ভালো, সঙ্গে সঙ্গে ইনস্ট্রুমেন্ট বাজাতে খুব ভালোবাসতেন, বাজাতেও ভালো। এখনো সে ছোট্ট, হয়তো একটু বড় হয়ে গেছে। বাবা তীর্থঙ্কর চক্রবর্তী পরিষদের লাইফ মেম্বার। এখানে থাকলে আমার জায়গায় হয়তো তীর্থঙ্কর দেখতেন সঞ্চালক হিসেবে। যন্ত্রসঙ্গীত পরিবেশনায় শ্রীমান মেহুল চক্রবর্তী, ক্ষমা করবেন, ওর হয়তো একটা ভালো নাম আছে, কিন্তু আমাদের তা জানা নেই। দরকার নেই, ওকে এই নামেই সবাই চেনে। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো চেনা। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারা দি কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে।
আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে। বেশি কথা থাক বলবো না, থেকে শেখা গেছে চলো না, পরিবর্তন এলো না তবু মনে। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারা দি কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে। এইবার যিনি আসছেন তারও তো ওই অপর্ণা মল্লিকের মতো কেস, ওই যে স্থায়ী ঠিকানা গুরুগ্রামে, ব্যাস এই পর্যন্ত। এখানে একটা ছোট্ট ঠিকানা আছে, কি পুজোয় কি পরিষদ সবের সঙ্গে জড়িয়ে আছে। স্বামী স্বনামধন্য চিকিৎসক এবং পরিষদের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার অনুপ বিশ্বাস, সুতরাং ঘরেরই লোক। কিন্তু ওই যে বললাম সেই স্থায়ী ঠিকানা গুরুগ্রামে। যাকে অত মাথা ঘামিয়ে লাভ নেই, আবৃত্তি পাঠ করছেন শ্রীমতী রিনি ঝিনি বিশ্বাস। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। বিগত প্রায় 1.5 বছরেরও কিছু বেশি সময় ধরে পৃথিবীর বড় অসুখ। এই দুঃসময়ে আমরা অনেকেই হারিয়েছি প্রিয়জন পরিজনদের। আমি হারিয়েছি আমার মাস্টারমশাই
শ্রীযুক্ত কবি শঙ্খ ঘোষকে, যার অধ্যাপনায়, লেখায় কবিতার নূতন দিগন্ত বারবার খুলে গেছে আমার সামনে। আর হারিয়েছি আমার বাবাকে, যদিও অতিমারি নয়, বার্ধক্যই তাকে নিয়ে গেল আমাদের কাছ থেকে অনেক দূরে। বাবাই আমার প্রথম কবিতার পাঠের শিক্ষক। আমার এই দুই গুরুকে প্রণাম জানিয়ে আমার আজকের নিবেদন। প্রথম কবিতা সহজ, কবি শঙ্খ ঘোষ। আকাশ ভেঙে পড়লে মাথায়, ঢাকবো মাথা শুকনো কাঁথায়, পায়ের তলে সরলে মাটি, বিছিয়ে দেব শীতল পাটি, উল্টো দিকে বইলে হাওয়া, নিকিয়ে নেব ঘরের দাওয়া, আগুন হলে সবার মাথা, রাখবো হাতে তুলসী পাতা, দেখবো যে নিত্য নব, জলের মতো সহজ হব, সহজ হব, সহজ হব। পরের কবিতা ভিড়, কবি শঙ্খ ঘোষ। ছোট হয়ে নেমে পড়ুন মশাই, সরু হয়ে নেমে পড়ুন, চোখ নেই, চোখে দেখতে পান না, সরু হয়ে যান, ছোট হয়ে যান, আরো কত ছোট হব ঈশ্বর। ভিড়ের মধ্যে দাঁড়ালে আমি কি নিত্য আমারও সমান, সদরে বাজারে আড়ালে। পরের কবিতাটির নাম রাস্তা, লিখেছেন শঙ্খ ঘোষ। রাস্তা কেউ দেবে না, রাস্তা করে নিন। মশাই দেখছি ভীষণ শৌখিন। চশমা ধরে নেমে এলাম, ঘুরতে ঘুরতে নেমে এলাম, ভুবনখানা টলে পড়লো ভুবন ডিঙির গায়ে। ফিরে যাব, ফিরে যাব, ফিরবো কি উপায়? এক রাস্তা, দুই রাস্তা, তিন রাস্তা, কেউ রাস্তা, রাস্তা কেউ দেবে না, রাস্তা করে নিন। তিন রাস্তা, চার রাস্তা, সব রাস্তা সমান, রাস্তা করে নিন। এক রাস্তা, দুই রাস্তা, দুই রাস্তা, এক রাস্তা, কেউ রাস্তা দেবে না, রাস্তা করে নিন। শেষ করব রবীন্দ্রনাথের গানের দুটি পংক্তি পাঠ করে। বিশ্বময়ী বিশ্ব মায়ের কাছে নতজানু হয়ে বসে এ আমার প্রার্থনা। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শপথি যেন হয়, আমারও ভার লাঘব করি নাইবা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। নমস্কার, ভালো থাকবেন সবাই। পুজো ভালো কাটুক আপনাদের সকলের। এইবার যে আসছে তাকে দেখে আমরা খুবই খুশি। একে আমরা বহুদিন পরে দেখছি। থাকে সুদূর ইউএসএতে, ছোটবেলাটা এই পাড়ায় বা পাশের পাড়াতে কেটেছে। বোনেদের সঙ্গে ঘুরঘুর করত, বহু অনুষ্ঠানে অংশ নিয়েছে। একটা কথা অবশ্য না বলে পারছি না, জানি না এই সময় বলাটা ঠিক হবে কিনা। তবু আমি বলতে চাই, কিছুদিন আগে সে তার দুই প্রিয় জ্যাঠাকে হারিয়েছে, আর আমরা হারিয়েছি আমাদের দুই প্রিয় বন্ধুকে, সিরাজি আর ভাইরা। দুঃখ বেদনা কাটিয়ে নীতি মিত্র, পরে যে হয়েছে নীতি ঘোষ মিত্র,
আমাদের অনুষ্ঠানে অংশ দিতে রাজি হয়েছে, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। নৃত্য পরিবেশন করছেন নীতি ঘোষ মিত্র। অনুষ্ঠানের শেষ শিল্পী, সুতরাং জনপ্রিয় কোনো শিল্পীকে রাখা উচিত নয় কি? আমি দেখেছি এই কলকাতায় কোনো জলসা বা বড় গানের আসরে যদি শেষ শিল্পীর নামের পাশে বোম্বে কথাটা থাকে বা লিখে দেওয়া হয়, তাহলে সেই অনুষ্ঠানের টিকিট পাওয়া মুশকিল হতো, একদম হাউসফুল। দেখেছেন তো এখনো কি সিনেমা, কি গানে মুম্বাই শিল্পীদের কি দাপট। তাই আমরাও একজন মুম্বাইয়ের শিল্পীকে হাজির করছি। মুম্বাই বলছি বটে, কিন্তু তার অনেকটা জীবন কেটেছে এই দিল্লিতে বা এই নিবেদিতা এনক্লেভে। অনেক অনুষ্ঠানে গান গেয়েছেন। আর হ্যাঁ, একটা গুণও তার ছিল, তিনি ভালো অভিনয় করতেন। চুপি চুপি বলে রাখি, আমিও না তার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। হয়তো উনি এসব কথা মুম্বাইয়ের ব্যস্ত জীবনে ভুলে যেতে পারে, কিন্তু আমি ঠিক মনে রেখেছি। আর আর কথা নয়, এবার আসছেন আমাদের, না ওনার ভালো নামটা বলবো না, যে নামে সকলে ওনাকে চেনে, সেই পাপি বিট। নমস্কার। প্রথমেই আপনাদের
আপনাদের সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা ও প্রীতি। প্রত্যেকটা পাড়ার প্রত্যেকটা জেনারেশনের কিছু গান থাকে, সেই গানগুলো শুনতে শুনতে ওরা বড় হয়, সেই গানগুলো ওরা গায়। নিবেদিতারও কিছু গান আছে, যে গান প্রতি বছর পুজোর সময়, মেলার সময় আমরা শুনেছি, আমরা গেয়েছি। তার থেকেই দুটো গান আমি আজকে গাইছি। প্রথম গানটা, একটা দল আসতো আমাদের পাড়াতে, যার নাম ছিল নিহারিকা। ওরা এই গানটা গাইতো। আমরা প্রতি বছর ওরা যখন আসতো, আমরা এই গানটার জন্য নিবেদন করতাম। গানটা হচ্ছে শেফালিপুর। তুমি আনো স্মৃতি সেই দিনে, যে দিনে হাতে হাত রেখে এঁকেছিলে ছবি, সেই যে মোর মনে। সে ভালিপুর, এই মন তো জানে হায়, দুরন্ত হয়ে যায়। এই মন তো জানে হায়, দুরন্ত হয়ে যায়। দুরন্ত হয়ে তোমার দেখা পেলে আর তাকে মনে পড়ে যায়। তাই ওঠো গো আর ফোটো গো, মাঠে ঘাসে ফুল বনে। সে ভালিপুর, খুঁজেছি কত মরু প্রান্ত, ঢেউ খোলা ধানের দেশে। খুঁজেছি সাগরের তলে, খুঁজেছি একা পথে যেতে। জমে নীল আকাশে মেঘ, আর মাঠে ফোটে কাশফুল। জমে নীল আকাশে মেঘ, আর মাঠে ফোটে কাশফুল। পুজোর বাজনা বাজে, দেখা দাও সে ভালিপুর। এই মনের হায় পাখি উড়ে যায়, মাঠে ঘাসে ফুল বনে। সে ভালিপুর, তুমি আনো স্মৃতি সেই দিনে, যে দিনে হাতে হাত রেখে এঁকেছিলে ছবি, সেই যে মোর মনে। সে ভালিপুর, সে ভালিপুর। এই গানটা প্রতি বছর আমাদের পুজোতে কিংবা মেলার সময় আমাদের পাড়াতে গাওয়া হতো। এর সঙ্গে আরেকটা গান ছিল, যেটা আমাদের পাড়াতে প্রচন্ড প্রচলিত ছিল। আমরা পিকনিকে কিংবা বিজয়ার সময় যখন বন্ধুরা সকলে একসাথে জড়ো হতাম, নিহারিকার আরেকটা গান আমরা গাইতাম। তার কিছুটা আমি আপনাদের শোনাচ্ছি। স্টেশনে হাসপাস করছে গাড়িটা, রিজার্ভেশন লিস্টে নাম দেখতে গিয়ে হইচুড়ে চ্যাপটা। আরে ওই তো মামা গেছে বার্থ, কোথায় গেল পেটাকুলিটা? কলকাতা
কলকাতা যাচ্ছি দল বেঁধে, একা পড়ে আছে বাড়িটা। চলো রেলগাড়ি রেলগাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, রেলগাড়ি রেলগাড়ি তাড়াতাড়ি রেলগাড়ি রেলগাড়ি চলো তাড়াতাড়ি রেল। যমুনা যাচ্ছি পেরিয়ে, ভুট্টার ক্ষেতগুলো ছাড়িয়ে যায়, 28 রেকার পুরা সাইন লেখা আছে দেওয়ালের গায়ে গায়ে। ওই তো টোটলা এলো রে, চট করে কুজোটা পরে আয়, কলকাতা যাচ্ছি দল বেঁধে, 5 জনে মিলে একই কামরাটায়। চল রেলগাড়ি 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 রেল রেলগাড়ি রেলগাড়ি চলো তাড়াতাড়ি রেল। এই গানটাও প্রচন্ড প্রচলিত ছিল আমাদের ভেতরে। এই গানটার পুরোটা আমার হয়তো মনে নেই, আর এই গানটা এত বেশি প্রচলিত ছিল যে এই গানটা আমি আমার কলেজে হিন্দিতে লিখে গিয়েছিলাম, আর কলেজেও খুব ফেমাস হয়েছিল। সেটা ছিল नई दिल्ली स्टेशन में चिक चिक करती गाड़ी है, रिजर्वेशन लिस्ट में नाम देखने की अब बारी है। यार बर्थ मिला है सबको साथ, कहाँ गए पर पुलिस साहब, सफर में निकले सारे लोग, पीछे छूटा अब घर बार। चलो रेलगाड़ी 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 रेल रेलगाड़ी रेलगाड़ी चलो जल्दी जल्दी रेल। এটা ছিল রেলগাড়ি। আমি আমার এই ছোট্ট একটা অনুষ্ঠানটা শেষ করছি একটি গান যেটা আমার লেখা আর কিছুটা সুর আমার দেওয়া। চলে যেতে যেতে পথে কংক্রিটের বনে, ধোঁয়া ভরা শহরেতে প্রাণ ছুটে মরে, একটু চমকে দাঁড়ালে কে যেন শুধায়, মুখ মেলে চোখ মেলে যে তাকালে মেয়ে যেন কোথায়। নিবেদিতা তুমি আমাদের প্রাণ, নিবেদিতা তুমি ছোট্টবেলার গান, নিবেদিতা তুমি আমাদের প্রাণ, নিবেদিতা তুমি ছোট্টবেলার গান। চলে যেতে যেতে পথে কংক্রিটের বনে, ধোঁয়া ভরা শহরেতে প্রাণ ছুটে মরে, একটু থমকে দাঁড়ালে কে যেন শুধায়, চোখ মেলে যে তাকালে এ যেন কোথায়। নিবেদিতা তুমি আমাদের প্রাণ, নিবেদিতা তুমি ছোট্টবেলার গান, নিবেদিতা তুমি আমাদের প্রাণ, নিবেদিতা তুমি ছোট্টবেলার গান। আমাদের মাঝে আজকে যারা আছে, ভালোবেসে মিলেমিশে রইব যে সদাই, যারা চলে গেল মনে রয়ে গেল, নিবেদিতার মাঝে তারা রয়ে গেল কোথাও। নিবেদিতা তুমি তাদেরই যে প্রাণ, নিবেদিতা তুমি ছোট্টবেলার গান, নিবেদিতা তুমি আমাদেরই প্রাণ, নিবেদিতা তুমি ছোট্টবেলার গান। চলে যেতে যেতে পথে কংক্রিটের বনে, ধোঁয়া ভরা শহরেতে প্রাণ ছুটে মরে, একটু থমকে দাঁড়ালে কে যেন শুধায়, চোখ মেলে যে তাকালে এ যেন কোথায়। নিবেদিতা তুমি আমাদের প্রাণ, নিবেদিতা তুমি ছোটবেলার গান। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে জানাই শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান শেষ। সকলকে পূজা সমিতি বা বঙ্গীয় পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যারা অনুষ্ঠানে অংশ নিলেন ও এই অনুষ্ঠান করতে সাহায্য করছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরও আরেকবার ধন্যবাদ জানাই আমাকে এতক্ষণ ধরে সহ্য করার জন্য। নমস্কার।
আজ আড্ডার তালে তালে ঢাকের আওয়াজ এলো স্মৃতির আঙুল ধরে পুজোর মেজাজ আজ প্যাক আপ শুটিং এর যত কুচকাওয়াজ বন্ধুরা সব বাড়ি মুখো আজ ক্যালিফোর্নিয়া থেকে কলকাতা পারি এবছর না এলে তোর সাথে আড়ি যে আছিস যেখানে দিল্লি দুবাই আয় একসাথে পুজো বাড়াবো রোশনাই চল প্যান্ডেলে রাখবো জেগে আজ আড্ডা হবে চল আবার কবে দেখা হবে সেই ভেবে ভেবে মুখে হাসি চোখে জল চল প্যান্ডেলে রাখবো জেগে আজ আড্ডা হবে চল আবার কবে দেখা হবে সেই ভেবে ভেবে মুখে হাসি চোখে জল পাট ভাঙা পাঞ্জাবি সিল্কের শাড়ি অঞ্জলি দেওয়া হলে বন্ধুর বাড়ি তোর ঘরে বসে হবে অন্তাক্ষরী হুসুরে গান খুনসুটি মারামারি চল প্যান্ডেলে রাখবো জেগে আজ আড্ডা হবে চল আবার কবে দেখা হবে সেই ভেবে ভেবে মুখে হাসি চোখে জল